গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। গতকাল তোমাদের ডাব্লিউবিসিএস 2023-এর যে এক্সামটা হতে চলেছে তার জন্য লাস্ট মিনিট পলিটির ওপর থেকে একটা সাজেশন ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু তোমাদের অনেকগুলো প্রায় 3টে কিন্তু পলিটির ওপর থেকে সাজেশন ক্লাস এবং এর পাশাপাশি ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো দিয়েছিল পলিটির ওপর থেকে সেই কোশ্চেনগুলো কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। উপরে আই বাটনে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমরা প্রিভিয়াস যে হিস্ট্রির ওপর থেকে এবং পলিটির ওপর থেকে যে সাজেশন ক্লাস বা প্রিভিয়াস ইয়ারের ক্লাস করানো হয়েছে সেগুলো সেখানে পরপর দেখে নিতে পারবে। তো আজকে তোমাদের 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা যে কোশ্চেনটা শুরু করব 91 নম্বর দাগ থেকে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দল ত্যাগ বিরোধী বিলটি পাশ হয়? ভিপি সিং, রাজীব গান্ধী, নরসিমহা রাও না এবি বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী? তো দল ত্যাগ বিরোধী যে বিলটা অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল, এটা পাস হয় কবে? 1985 সালে। তো এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? মাথায় রাখবে 52তম সংশোধনী, 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কিন্তু পাস হয় এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। অপশন বি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া প্রথম ভারতের রাজ্য কোনটা? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। কোন ভাষার ভিত্তিতে? কোশ্চেন দিয়েছে তেলেগু ভাষার ভিত্তিতে। কবে সৃষ্টি হয়েছিল, মানে কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে? মাথায় রাখবে 1 অক্টোবর, এক্সাক্ট ডেট মাথায় রাখবে। 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য। চলে আসো পরের কোশ্চেন, 93 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? তো এটা কততম আর্টিকেলে বলা আছে? তো এটা বলা আছে 112তম আর্টিকেলে। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতাভুক্ত হয়েছে? তো এখানে যে অপশানগুলো আছে অপশানগুলো একটুখানি তোমাদের কারেকশন করতে হবে, কারণ এখানে কোনো অপশান ঠিক নয়। আর এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অপশানটা ঠিক ছিল, কারণ কোশ্চেনটা অ্যাকচুয়ালি 2011 সালের ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। তো সেই রেসপেক্টে কোশ্চেন দেওয়া হয়েছিল। তো কোশ্চেনটা যদি এখন দেওয়া হয় এখানে কারেকশন করে নেবে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সবথেকে বেশি বার হয়েছে মণিপুর। মণিপুরে সবথেকে বেশিবার ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছে এবং এর পাশাপাশি উত্তরপ্রদেশে, এই দুটো রাজ্যেই 10 বার করে স্টেট ইমার্জেন্সি কিন্তু লাগু হয়েছে। এর আগের দিনের ক্লাসে পড়ানো হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, 95 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত পদগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের কোনো উল্লেখ নেই? রাজ্যসভার উপাধ্যক্ষ, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্যে বিধানসভার ডেপুটি স্পিকার, না উপপ্রধানমন্ত্রী? তো ভারতের সংবিধানে উপপ্রধানমন্ত্রীর উল্লেখ নেই। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে ন্যূনতম কত শতাংশ সদস্য পদ পেতে হবে? তো লোকসভার টোটাল মেম্বার কটা? তোমাদের এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম, লোকসভার টোটাল মেম্বার হলো 545 জন। তো 545 জনের 1/10 মানে 10% কিন্তু লোক দরকার। তো 10% করলে কত হচ্ছে? 54.5 হচ্ছে। তো এটাকে যদি আমরা রাউন্ড ফিগার করি 55 জন, তো ন্যূনতম 55 জন লোক দরকার। তো অ্যান্সার কি হবে? 10% অর্থাৎ 10% কিন্তু সদস্য পদ পেতে হবে। অপশন বি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় জেলা ম্যাজিস্ট্রেট, রাজ্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, না নির্বাচন কমিশন? তো পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত কে নেয়? অবভিয়াসলি রাজ্য সরকার নেবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটা? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, না ইউনিয়ন বোর্ড? তো এর মধ্যে মধ্যবর্তী স্তর কোনটা? তো সব থেকে নিচে থাকে, মানে নিচু লেভেলে কোনটা থাকে? নিচু লেভেলে থাকে গ্রাম পঞ্চায়েত, ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেলে থাকে পঞ্চায়েত সমিতি, অর্থাৎ এটা মিডিলে থাকে। আর থার্ড লেভেলে থাকে জেলা পরিষদ। রিসেন্টলি কিন্তু পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, তো প্রত্যেকের জানা উচিত। তো অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতি মধ্যে থাকে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, পরিকল্পনা কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা, অবিধিবদ্ধ সংস্থা, সংবিধানগত সংস্থা, না স্বশাসিত সংস্থা? তো পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন একটা
বিধিবদ্ধ সংস্থা, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেবে প্ল্যানিং কমিশন কবে ইস্টাবলিশ হয়, তো মাথায় রাখবে প্ল্যানিং কমিশন এক্সাক্ট ডেট মাথায় রাখবে 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশনের কিন্তু গঠন হয়, এবং প্ল্যানিং কমিশন কবে অ্যাবলিশ করা হয়, 2014 সালে প্ল্যানিং কমিশন কিন্তু অ্যাবলিশ হয়ে যায়। এরপরে এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে কি আসে, প্ল্যানিং কমিশনের পরিবর্তে আসে নীতি আয়োগ। মাথায় রাখবে নীতি আয়োগ। নীতি আয়োগ কবে এস্টাবলিশ হয়, মাথায় রাখবে 1 জানুয়ারি 2015 থেকে কিন্তু নীতি আয়োগ এস্টাবলিশ হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ কোনটা? আদালত কর্তৃক বলবৎযোগ্য, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, উপরিক্ত কোনোটি নয়। তো রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ অর্থাৎ রাষ্ট্রের যে ডিপিএসপির কথা বলছে, এই ডিপিএসপির জন্য এর মধ্যে কোনটা সঠিক? তো ডিপিএসপির জন্য সঠিক হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ডিপিএসপির এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করি দিই। ডিপিএসপি কততম পার্টে আছে? ডিপিএসপি আছে পার্ট নাম্বার 4-এ। ডিপিএসপির আন্ডারে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল আছে? তো ডিপিএসপির আন্ডারে আর্টিকেল নাম্বার 36 থেকে আর্টিকেল নাম্বার 51 পর্যন্ত এইগুলো কিন্তু পুরোটাই ডিপিএসপির আন্ডারে আসে। ডিপিএসপির এই যে ধারণাটা, এই কনসেপ্টটা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। চলে আসো পরের কোশ্চেন, 101 নম্বর কোশ্চেন, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটা, এখানে সঠিক অ্যান্সার হবে সার্বভৌমিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক অ্যান্ড প্রজাতন্ত্র। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ অপশন এতে সার্বভৌমিক হবে, গণতান্ত্রিক হবে, প্রজাতন্ত্র হবে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন সি, সেই কারণে কিন্তু এখানে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন এখানে দেখো 102 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট একটুখানি রিলেট করিয়ে দিই, যে কোশ্চেনটা তোমাদের এখানে করানো হলো ডিপিএসপির। এখানে যেহেতু ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এখানে আরও কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিচ্ছি। এখানে মাথায় রাখবে যে ইউকের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে। তো মাথায় রাখবে ইউকের সংবিধান থেকে ভারতের যে প্রেসিডেন্টের কনসেপ্ট নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। এছাড়া সিটিজেনশিপ এই কনসেপ্টটাও নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, ইউকের সংবিধান থেকে। এছাড়া এখান থেকে মাথায় রাখবে ইউএসএ অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে ভারতের সংবিধানে কি নেওয়া হয়েছে। তো আমেরিকার সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক যে অধিকার, সেই মৌলিক অধিকারের কনসেপ্ট নেওয়া হয়েছে কোথা থেকে? সেটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আর যদি কোশ্চেন দেয় ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, যেটা আর্টিকেল নাম্বার 51-এর এতে আছে, কত আর্টিকেল আছে? আর্টিকেল নাম্বার 51-এর এতে আছে। তো এটা নেওয়া হয়েছে কোথার সংবিধান থেকে? এটা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সংবিধান থেকে। তো এখানে আমেরিকার থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, আমেরিকার সংবিধান থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেদের অপসারণ, সেটাও কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট যেটা থাকবে, মানে ভারতের যে একজন ভাইস প্রেসিডেন্ট হবে, এই কনসেপ্টটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কিন্তু প্রেসিডেন্টের যে কনসেপ্ট, এটা নেওয়া হয়েছে সেটা ব্রিটেনের সংবিধান থেকে। চলে আসো আর সিঙ্গেল সিটিজেনশিপ, অবভিয়াসলি সিটিজেনশিপ এখানে বলেছি, তো এর মধ্যে সিঙ্গেল সিটিজেনশিপ চলে আসবে কোথা থেকে? ব্রিটেনের কনসেপ্ট থেকে। এই কোশ্চেনটা বহুবার দিয়েছে যে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তো নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। তো চলে আসো পরের কোশ্চেন, 102 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে? তো ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনটা রিপিট হয়েছে। অ্যান্সার হবে অ্যাটর্নি জেনারেল এমন একটা ব্যক্তি, তিনি পার্লামেন্টের সদস্য না হওয়া সত্ত্বেও কিন্তু তিনি যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ নিতে পারে, কিন্তু ইনি পার্লামেন্টের কোনো বিল বা কোনো কিছু যদি ভোটিং হয় সেখানে কিন্তু ভোট দিতে পারে না। চলে আসো পরের কোশ্চেনে, 103 নম্বর কোশ্চেন, কোন সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়? অনেকবার কোশ্চেনটা পড়ানো হয়েছে। 73 নম্বর সংশোধনী, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। কবে হয়েছিল? 1992 সালে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের শাসন ব্যবস্থায় নিম্নলিখিত কোন দেশের শাসনতন্ত্রের অনুকরণে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে? তো এর অ্যান্সার কি হবে? এটা ব্রিটেনের
অনুকরণে অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, ক্লাসের যে কোশ্চেনগুলো পড়ানো হচ্ছে এইগুলো যদি তোমাদের হেল্পফুল হয়, তাহলে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বা গতকাল WBCS এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, বা পিএসসি এর আদার্স এক্সাম যেমন ফুড এসআই আছে, তারপর পিএসসি মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের সংবিধান পরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়, অপশন নাম্বার ডি চূড়ান্ত দুষ্পরিবর্তনীয়। তো এই কোশ্চেনটা একটুখানি ইংলিশ ফরম্যাটে দেখে নেবে, এর অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অপশন নাম্বার সি। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধান কার্যকারী হয় কবে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি, কার্যকারী হয় কবে আর গৃহীত হয় কবে, এই দুটো কোশ্চেনে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ফেঁসে যায়। তো এর অ্যান্সার কি হবে? কার্যকারী হয় 26 জানুয়ারি 1950 সালে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আর গৃহীত হয় যদি বলা হয় তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে গৃহীত হয় বা স্বাক্ষরিত হয়, তখন অ্যান্সার হবে 26 নভেম্বর, সরি এখানে 26 জানুয়ারি আছে, 26 নভেম্বর 1949 সালে। আর 9 ডিসেম্বর 1946-এ কি হয়েছিল? গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল, এবং গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, তিনি অস্থায়ী মেম্বার ছিলেন। এর জাস্ট দুদিন পরে ইলেকশন হয়ে যায়, এবং এই যে সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী মেম্বার, এই কনসেপ্টটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। আর এর জাস্ট দুদিন পরে 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের সেকেন্ড বৈঠক বসে, সেই বৈঠকে কিন্তু পার্মানেন্ট মেম্বার সিলেকশন হয়ে যায় এবং তিনি হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো কোশ্চেন কি দিচ্ছে সেইভাবে তোমরা অ্যান্সার করবে। যদি কোশ্চেন দেয় গণপরিষদের স্থায়ী মেম্বার, প্রথম স্থায়ী মেম্বারকে, তখন অ্যান্সার হবে কি? প্রথম স্থায়ী সভাপতিকে, তখন অ্যান্সার হবে কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলে আসে 107 নম্বর কোশ্চেন। সংবিধানের কোন অংশে রাষ্ট্রের কে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, না উপরোক্ত কোনোটা নয়। তো এটা দেওয়া হয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে, অর্থাৎ ডিপিএসপিতে। ডিপিএসপির মধ্যে কোন আর্টিকেলে এটা দেওয়া হয়েছে? তো মাথায় রাখবে আর্টিকেল নাম্বার 40-তে কিন্তু এটা দেওয়া হয়েছে। তো চলে আসো পরের কোশ্চেনে। 108 নম্বর কোশ্চেন। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, না বিধান পরিষদ? তো 108-এর সঠিক অ্যান্সার হবে রাজ্যসভা, অপশন নাম্বার বি এর কিন্তু এর সঠিক অ্যান্সার। কারণ রাজ্যসভার সভাপতি হন ভারতের যিনি ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে কে ভাইস প্রেসিডেন্ট, তার নাম হলো জগদীপ ধনখড়। তো ইনি কিন্তু রাজ্যসভার মেম্বার নন, সেটাই কিন্তু এখানে কোশ্চেনে বলা হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন কক্ষে উত্থাপিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করিয়েছিলাম বারবার বলেছিলাম ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। এটা কেবলমাত্র লোকসভায় কিন্তু উত্থাপন হয় অর্থ বিল। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারীকে? এটাও কিন্তু অলরেডি করানো হয়ে গেছে, রিপিটেড কোশ্চেন। সুপ্রিম কোর্ট হলেন শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। কোথাও ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।